নমস্কার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবন্তী। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অনুষ্ঠানে আমরা কিন্তু ব্যথা বেদনা নিয়ে আগেও অনুষ্ঠান করেছি। ব্যথা বেদনাটা বারবার উঠে আসে এই কারণ আমাদের জীবনে মানে সমস্ত রোগের পাশাপাশি কিন্তু যন্ত্রণা, পেন, ব্যথা এগুলো রয়েছে। আপনার শরীরে যখনই নতুন করে কোনো রোগ বাসা বাঁধছে সেটার সাথে কিন্তু সিমটম কিন্তু সবার প্রথমে যেটা হয় শরীরে সেটা কিন্তু একটা ব্যথা বেদনা দিয়ে স্টার্ট হয়। সেই কারণে ব্যথা বেদনাতে গুরুত্ব দেওয়াটা কিন্তু ভেরি মাস্ট। কারণ আপনার হাঁটুর জয়েন্টে ধরুন হঠাৎ করে ব্যথা হচ্ছে, বা আপনার কাঁধে ধরুন, শোল্ডারে ধরুন ব্যথা হচ্ছে, শোল্ডারের জয়েন্টে ধরুন ব্যথা হচ্ছে, বা হাতের যে আমাদের জয়েন্ট আছে কনুইয়ের জয়েন্ট সেখানে ধরুন ব্যথা হচ্ছে, কবজিতে ধরুন ব্যথা হচ্ছে। এই পেনগুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিই না, কিন্তু এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা কি করি, এরকম ব্যথা বেদনা হলে সাডেনলি আমরা যেটা করি আমরা কিন্তু একটা পেইন কিলার খেয়ে নিই, একটা মেডিসিন নিয়ে নিই। কিন্তু সেই পেইন কিলারটা যে কতটা সাইড এফেক্ট আছে, কি কি সেটা থেকে আরও নতুন রোগ আমার শরীরে বাসা বাঁধতে পারে, বা আরও নতুন কি কি সমস্যা ক্রিয়েট হতে পারে, এগুলো কিন্তু আমরা ভেবে দেখি না। আমরা সাইড এফেক্ট জানিও না কি আছে না আছে, আমরা ফট করে মেডিসিনটা ডক্টর প্রেসক্রাইব না করা সত্ত্বেও আমরা এটা খেয়ে নিই, নিজে আমরা নিজেদের ডক্টরটা হয়ে যাই। আর সেটা থেকেই হয় কিন্তু ওই আপনার ছোট্ট একটা ব্যথা থেকে সেটা আপনার কিসের ব্যথা, কি ট্রিটমেন্ট করতে হতো আপনি কিছুই না জেনে যখন মেডিসিনটা নিয়ে নিলেন, সেটা থেকে দিনের পর দিন কিন্তু আরেকটা রোগের সৃষ্টি হতে শুরু করলো। আলটিমেটলি আপনি যেই পেনের জন্য, যেই ব্যথাটার জন্য মেডিসিনটা নিলেন সেটা তো কমলোই না। কারণ পেইন কিলার মানেই হচ্ছে, আপনারা জানেন যে যতক্ষণ মেডিসিনের অ্যাকশনটা রয়েছে ততক্ষণ কিন্তু আপনি ভালো আছেন, আপনি রিলিফ পাচ্ছেন। যেই অ্যাকশনটা কেটে যাবে তারপর কিন্তু আবার সেই আবার পেন হবে, আবার ব্যথা হবে। সেই কারণে ওষুধ খেয়ে নেওয়াটা কিন্তু কোনো সলিউশন নয়। আপনার ব্যথা বেদনা হোক বা অন্য যে কোনো সমস্যা হোক, সেটার জন্য আমি একটা মেডিসিন নিয়ে নিলাম, আমার সমস্যাটা দূর হয়ে গেল, একদমই কিন্তু এটা সলিউশন নয়। একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বারবার করে আমরা এটাই বলি। আপনারাও সবাই কিন্তু জানেন যে নিজেরা নিজেদের ডক্টর না হয়ে আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনার শরীরে ব্যথা বেদনা বা যে কোনো ধরনের রোগ কেন হচ্ছে সেটা আগে জানাটা প্রয়োজন। মেডিসিন নেওয়ার আগে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আগে রিপোর্ট করার প্রয়োজন আছে। তারপরে যখন ডাক্তারবাবুরা বুঝবেন যে কোন মেডিসিনটা আপনার জন্য সুইটেবল, তখন তারা সেটা প্রেসক্রাইব করবেন। সেই ব্যথা বেদনা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যেই আলোচনাগুলো আগে হয়ে এসছে, যারা আমাদের নতুন দর্শক বন্ধু তাদের জন্য আবারও আলোচনা থাকবে। আর যেই আলোচনাগুলো হয়নি বা আপনার মনে হচ্ছে যে আপনার এই সমস্যাটা হচ্ছে শরীরে, একটু ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নিন, একদম করতে পারেন। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনার টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে কল করে আপনার সমস্যাটা নিয়ে এই মুহূর্তে ডাক্তারবাবুর সাথে আপনারা আলোচনা করতেই পারেন। তাহলে চলুন আর কথা না বাড়ি মূল অনুষ্ঠান প্রবেশ করা যাক। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে তো ব্যথা বেদনা নিয়ে কথা বলছি আমরা, তাহলে প্রথমে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে ব্যথা বেদনার ডিটেলসে আসার আগে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি যে যেটা আমাদের সাধারণত জীবনে হয় যে কোথাও একটা আমাদের শরীরে পেইন হচ্ছে, কোথাও একটা ব্যথা অনুভব করছি, তখনই গিয়ে আমরা একটা যে পেইন কিলার খেয়ে নিচ্ছি, সেটাতে কতটা ক্ষতি হচ্ছে ডাক্তারবাবু? আচ্ছা, যেটা আমরা দেখছি যে কোনো ব্যথা হলে সেটা যে কোনো ব্যথা হতে পারে, হাড়ের ব্যথা হতে পারে, সেটা মাংসপেশির ব্যথা হতে পারে, দাঁতের ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে। এখানে কিন্তু আমরা কি সলিউশন খুঁজি যে ইনস্ট্যান্ট ব্যথাটাকে কমিয়ে দেওয়ার, ঠিক আছে? কিন্তু এই ব্যথার ওষুধটার বিশাল বড় সাইড এফেক্ট আছে, সেটা কিন্তু আমার মুখ দিয়ে বলতে হবে এমন কিছু নয়। আপনারা যদি গুগলে সেই ওষুধের নামটা দিয়ে সার্চ করেন দেখবেন যে সাইড এফেক্টস কি কি আছে। তার মধ্যে সবচেয়ে যে কমন সাইড এফেক্টটা হয় সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি হয় সেই ওষুধগুলো খেলে। তার জন্যই দেখবেন যখন আপনাকে দোকান থেকে ওই ওষুধটা দেবে, ওই একটা ওষুধ খাওয়ার জন্য আপনার আরও একটা ওষুধ কিন্তু সাধারণভাবে নিতে হয়। কারণ দেখা গেছে যে আরেকটা যে ওষুধটা দেয় সেটা হচ্ছে আপনার খাবার আগে
এবং ব্যথার ওষুধটা খাবার পরে কেন দিচ্ছে? খাবার আগের ওষুধটা কি? খাবার আগের ওষুধটা হচ্ছে আপনার একটা অ্যান্টাসিড, যেটা আপনার অ্যাসিডটাকে বাড়তে দেবে না, এরকম একটা ওষুধ। এবং খাবার পরে যেটা খাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্যথা কমানোর ওষুধ। তাহলে ব্যথা কমানোর ওষুধ খেতে গিয়ে আমার তো ব্যথা হয়েছে, তা ধরুন হাড়ের ব্যথা হয়েছে, তাহলে আমি আবার অ্যান্টাসিড খাবো কেন? আমার কি অ্যাসিডিটি হচ্ছে বেশি? অ্যাসিডিটি হয় নাও যদি হয় তবু খেতে বলা হয়, তার কারণ হচ্ছে ওই ওষুধটা খেলে, ব্যথার ওষুধটা খেলে তার সাইড এফেক্ট হিসাবে দেখা যাবে অ্যাসিডটা খুব বেড়ে গেছে পেটের মধ্যে, তার জন্যই ওইটা দেওয়া হয়। এবং যাদের দেখা যাচ্ছে নিয়মিত খাচ্ছে ব্যথার ওষুধ, খেতে 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 একটা টাইমে এমন হবে তখন কিন্তু যে অ্যাসিড কমানোর যে ওষুধটা দিচ্ছে সেটা হয়তো সেই ব্র্যান্ডটা কাজই করবে না, তখন আরও হাই পাওয়ারের কিছু দিতে হবে। এইভাবেই চলতে থাকে সারা জীবন, এবং একটা টাইমে গিয়ে কি হয়, একটা নতুন অসুখের সৃষ্টি হয়, যেটা হচ্ছে লিভার ডিজিজ। এবং তারপরে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কিডনির সমস্যা। এরা কিন্তু খুব মানে ভাই বোনের মতো থাকে এই রোগগুলো, মানে সমস্যাগুলো বা রোগগুলো একদম চেন ওয়াইজ আসছে একদম। কারণ হচ্ছে সূত্রটা আমরাই করে দিই, যে সূত্রপাত আমরা করে দিই, যে একটা রোগের সৃষ্টি, এবং সেটার থেকে কিন্তু পরপর বিভিন্ন রোগের কে আমরা ডেকে নিয়ে আসি। তার জন্যই এটা এতটাই খারাপ যে আমাদের কিন্তু পেইন কিলার খুব ইমার্জেন্সি না হলে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো দিন খাওয়া উচিত না। এবং আরেকটা কথা, এই যে আপনি যেটা বললেন না নিজে ডাক্তারি করা, এটার একটা বড় ব্যাপার, যে আমাদের হয়তো পার্টিকুলার একটা দিনের জন্য ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছে, হয়তো বললো 4 দিন খাবেন, আমি ওষুধের নামটা যত্ন করে রেখে দিলাম, পরের বার আবার ডাক্তারবাবুকে দেখাতে গেলে টাকার ব্যাপার আছে, আমি ওই পরের বার আমার একটা অন্যরকম পেইন হলো, বা আমি তখন ডাক্তার হয়ে বাড়ির অন্য কাউকে সেই ওষুধটা দিয়ে দিলাম, একেবারে নয়। প্রথম কথা তো ওটা বিষাক্ত ওষুধ, যেটা আমার শরীর ক্ষতি করছে, তাও আবার নিজে নিজে ডাক্তারি করা, আদৌ কি ওটা আমার জন্য উপযুক্ত হবে কিনা, বা সেই আরেকজন ব্যক্তির জন্য উপযুক্ত হবে কিনা, সেইটা আপনি বুঝছেন না, কিছু দিয়ে দিলেন, একদম করবেন না। আপনার যেটা করতে হবে, যেই কারণে আপনার ব্যথাটার সৃষ্টি, সেটা পেটের ব্যথা হলে পেটের কি সমস্যা আছে দেখতে হবে, মাথার ব্যথা হলে নার্ভের কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে, হাঁটুর ব্যথা বা জয়েন্টের ব্যথা হলে দেখতে হবে সেখানে কোনো রকম ক্ষয় হয়েছে কিনা, কোনো হাড়ে চাপ পড়ছে কিনা, এগুলো দেখতে হবে। এই বিভিন্ন সমস্যাগুলোর বের করে নিয়ে তার চিকিৎসা করতে হবে, এবং সেটা চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সেই রোগটা সারবে, এবং সারা জীবন ধরে আপনার ব্যথার ওষুধ খেয়ে যেতে হবে না। একদমই তাই। এই জন্য কিন্তু বারবার করে ডাক্তারবাবু আপনাদেরকে বললেন, আমিও বললাম আগে, যে কোনো ব্যথার ট্যাবলেট খাওয়ার আগে সবার আগে কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়াটা ভেরি মাস্ট। ডাক্তারি পরামর্শ না নিয়ে একদমই শুধুমাত্র পেইন কিলার নয়, কোনো মেডিসিনই নিজে প্রেসক্রাইব করবেন না। এটা অন্যরকম একটা রোগের সৃষ্টি করে, যেটা আপনি শুনলেন যে একটা সমস্যা থেকে কত রকম সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে। আচ্ছা, আমাদের যে এই শোল্ডারে জয়েন্টে যে ব্যথাগুলো হয়, এই ব্যথাটা কিসের জন্য হয়? দেখুন, আমাদের এই শোল্ডার জয়েন্টে অনেক সময় কি হয়, আমাদের যদি মাংসপেশির ক্ষমতাটা কম থাকে, এখানে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর ক্ষমতা যদি কম হয়, শক্তি কম হয়, এবং সেই অনুযায়ী যদি আমি কাজকর্ম বেশি করে ফেলি, তাহলে দেখা যাবে আমার মাংসর যে ক্ষমতাটা সেটা কম বলে আমার একটা ব্যথা হতে পারে। আবার এমনও হতে পারে যে আমি ওটা করছি, যে আমার ক্ষমতার মাংসপেশি বা জয়েন্টের ক্ষমতার বেশি আমি কাজ করে ফেলছি, বারে বারে কাজ করছি, দীর্ঘদিন ধরে কাজ করছি, এই ব্যাপারগুলো থাকতে থাকতে কি হয়, একটা টাইমে ওই যে জয়েন্টগুলো সেখানে ক্ষয় হতে থাকে, এবং ক্ষয় হয়, হাড় ক্ষয় হতে পারে, বা আবার এমন হতে পারে যে ওখানে যে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে দুটো হাড়ের মাঝখানে যেটা থাকে। আবার এমন হতে পারে ওখান থেকে একটা আঠালো পদার্থ বেরিয়ে কিন্তু মাসেলটাকে স্টিফ করে দিতে পারে। এরকম বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা ওখানে দেখতে পারি, এবং এটার কারণ হচ্ছে কোনো সময় হয়তো আমি চোট পেয়েছিলাম, সেটাও হতে পারে, বা ধরুন ওই যে আমি যে অতিরিক্ত কাজকর্ম করলাম সেটা কিন্তু আমার শরীর নিতে পারলো না, সেখান থেকে ক্ষয় হলো, বা ওখানে একটা সমস্যার সৃষ্টি হলো, এখান থেকেও কিন্তু ব্যথাটা তৈরি হতে পারে। একদমই তাই। আমাদের কিন্তু ফার্স্ট কলার বন্ধু আজকে চলে এসেছেন, একটু দেখে নেব আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বেলঘড়িয়া থেকে প্রদীপ। বেলঘড়িয়া থেকে প্রদীপ বাবু বলছেন। আচ্ছা প্রদীপ বাবু, বলুন আপনার কি সমস্যা আছে? আবার সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে সকালে যখন ঘুম থেকে উঠছি তখন জ্বালা। কি করছে? রাত্রে যখন সকালে ঘুম থেকে ওঠার পর চোখ জ্বালা করছে, চোখ জ্বালা করছে। রাত্রে যখন ঘুমোতে যাচ্ছি তখন ঠিক সেম চোখ জ্বালা করছে।
আচ্ছা, এটা আপনি কতক্ষণ চোখের ঘুমোন? ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু ওনারা কিছু বলতে পারেননি কি কারণে হচ্ছে। আপনি কতক্ষণ আমার ঘুমোন? কিন্তু কোনো চশমা নেই বা চোখের কোনো সমস্যা আগেও ছিল না, বা আমার চোখে কোনো কিছু পড়েও যায়নি, বা চোখে যে কোনো তরল পদার্থ বলুন বা কোনো ধুলোর টুকরো বলুন, কিছুই পড়েনি, চোখ পরিষ্কার আছে। এটা কিন্তু মাঝে মাঝে হচ্ছে। না, আপনার বলছি রাতে কতক্ষণ ঘুমোন? রাতে ঘুম রাত্রির ওই 10:30 11টা থেকে ঘুম ওরকম সময় আমি শুতে যাই। ঘুম ধরুন 10-15 মিনিটের মধ্যে চলে আসে। আর সকালে ঘুম থেকে ওঠা হয় 5:30 থেকে 6টা। আচ্ছা, সাউন্ড স্লিপ ঘুম হয় আপনার, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, এবার ঘুমের মাঝে হয়তো অনেক সময় ঘুম ভেঙে যায়, তখন আবার বাইরে থেকে এসে আবার ঘুমিয়ে পড়তে হয়, এরকম একটা। আচ্ছা, আর আপনি জলের পরিমাণ এবার মাঝে যখন ঘুম ভেঙে যাচ্ছে তখন কিন্তু চোখ জ্বালা করছে না, চোখ জ্বালা করছে ঘুম থেকে ওঠার সময় এবং ঘুমোতে যাওয়ার সময়। আচ্ছা আচ্ছা, আপনি এর এটা কোনো বুঝতে পারছি না এই অদ্ভুত সমস্যা কিভাবে আমি আচ্ছা, ঠিক আছে, ডাক্তারবাবু আপনাকে বলছেন, খাওয়া আপনি দাওয়া শুনুন। খাওয়া দাওয়ার কি কোনো কারণ থাকতে পারে? বলছেন ডাক্তারবাবু, আপনি একটু আচ্ছা, শুনুন। আপনার আর কি প্রশ্ন আছে বলে নিন, আমি তারপরে শুরু করছি বলা। বলুন। বলছি খাওয়া দাওয়া স্বাভাবিক করি, আর আমি রোদে যখন বেরোই তখন সানগ্লাস ব্যবহার করি, এবং যখন আমি মোটরসাইকেল চালাই তখন কিন্তু গ্লাস ব্যবহার করি। মানে কোনোভাবেই আমার চোখে কোনো ধুলো ময়লা ঢোকার সম্ভাবনা নেই এবং চোখ পরিষ্কার। তবু কেন হচ্ছে নিজেও বুঝতে পারছি আচ্ছা, না। আপনি কোথা থেকে এখন বলছেন? use করি। কোথা থেকে বলছেন? বেলঘড়িয়া আমি থেকে। দেবঘড়িয়া থেকে বলছি। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, আপনি তো এই রোগটাকে সারাতে চাইছেন, তার জন্য কিন্তু আমি আপনাকে এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি আমাদের ক্লিনিকে আপনি আসবেন, ঠিক আছে। এটা একটু কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে। দেখুন, আপনি যা যা বলছেন সবগুলোই কিন্তু আপনার ভালো রয়েছে বলছেন, তাহলে কেন হলো? এটা তো নর্মাল না, আমার চোখ জ্বালা করে না, ওনার চোখ জ্বালা করে না, আর 5 জনের করে না, কিন্তু আপনার করছে। এরকম হয়তো আরও অনেকের করছে, তার বিশেষ কিছু কারণ থাকতে পারে, ঠিক আছে। ওটার জন্য আপনার আসতে হবে একবার, আমাদের এখানে এসে দেখাতে হবে, কারণ এর যে চিকিৎসা সেটা, তার জন্য কিছু ওষুধের দরকার আছে, কিছু থেরাপির দরকার আছে। এখানে পঞ্চকর্মা থেরাপি লাগতে পারে আপনার, সেটা সামনাসামনি দেখলেই বোঝা যাবে যে আপনার জন্য সেটা প্রয়োজন আছে কিনা। এই যে জ্বালা করাটা, এটাকে আপনি যদি ব্যথার মতো করে ভাবেন তাহলে কিন্তু এর পেছনে কিছু কারণ থাকবে, কিছু কারণ আছে বলেই কিন্তু জ্বালা করছে। হ্যাঁ, সাধারণভাবে আমরা যেটা দেখি, যদি ঘুম ঠিক না হয় তাহলে জ্বালা করে, সেটা সাধারণ ব্যাপার, সেটা একদিন দুদিন হবে, কিন্তু আপনার মাঝে মাঝেই হচ্ছে আর একই সময় ধরে হচ্ছে, আর আপনার ঘুমটাও সাউন্ড স্লিপি হয়, তো তাহলে ভেতরে কিছু কারণ আছে। এই কারণটা কিন্তু খুঁজে বার করতে হবে। সেটা ওভার টেলিফোন আপনাকে আমি সাজেশন দিতে পারবো না যতক্ষণ না আপনি আমাদের চেম্বারে আসছেন। চেম্বারে এসে এটা দেখলে আমাদের যে পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করা হবে, করে তারপরে একটা ডিসিশনে যা কনক্লুশনে আসা যাবে যে আপনার কেন সমস্যাটা হচ্ছে, এবং তার খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। এই চোখের সমস্যার খুব ভালো, আমাদের এখানে এমনও লোক এসছে যাকে মানে বলেছে যে আর কিছু হবে না, অপারেশন করলেও ঠিক হবে কিনা গ্যারান্টেড না, ঠিক আছে, গ্লুকোমা, তারাও কিন্তু দেখতে পাচ্ছে, তারাও কিন্তু চোখের দৃষ্টি হারায়নি, সেরকমও কিন্তু আছে। কারণ আয়ুর্বেদাতে কিন্তু পঞ্চকর্মা বিশাল একটা পাওয়ারফুল একটা অস্ত্র বলতে পারেন, যার মাধ্যমে মানুষকে সুস্থ করা যায়, যে কোনো রোগের উপরে সেটা প্রয়োগ করা যায়। হ্যাঁ, অবশ্যই ডাক্তারবাবুরা যারা দেখবেন তারা যদি মনে করেন যে এটা আপনার প্রয়োজন আছে তাহলেই করাবে, যদি প্রয়োজন না থাকে শুধু মেডিসিন দিয়েও কিন্তু কিওর হবে। তার জন্য আপনি হেল্পলাইন নাম্বার করে, আমি কিন্তু চাই আপনাকে দেখতে, এই জন্যই বলছি, কারণ জিনিসটা হয়তো খুব স্বাভাবিকও হতে পারে বা খুব গুরুত্বপূর্ণও হতে পারে, যে সমস্যাটা মারাত্মকও হতে পারে। তার জন্য যতক্ষণ না আপনি সামনে আসছেন, এটাকে কিন্তু আন্দাজে কিছু বলা যাবে না কিসে থেকে হয়েছে। আচ্ছা, যেই বন্ধু আছেন একটু সঙ্গে থাকবেন, আমি অবশ্যই আমরা কথা বলবো আপনার সাথে, কিন্তু তার আগে বলে দিই সেপ্টেম্বরে আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন 14 তারিখ, মানে আজকেই চেম্বার আছে খড়গপুরে, হলদিয়া এবং কুচবিহারে। সেপ্টেম্বর 15 তারিখ আগামীকাল চেম্বার আপনার পেয়ে যাচ্ছেন আগরতলা, জামশেদপুর, আরামবাগ ও মালদাতে চেম্বার পাচ্ছেন। 16 তারিখে পেয়ে যাচ্ছেন হেরিয়াতে চেম্বার। সেপ্টেম্বরের 22 তারিখে আপনারা পাচ্ছেন দিল্লি, গৌহাটিতে চেম্বার। সেপ্টেম্বরের 23 তারিখে পাচ্ছেন বনগাঁ ও ডিব্রুগড়ে চেম্বার। আর অক্টোবরের 27 তারিখে পেয়ে যাচ্ছেন মুম্বাইতে চেম্বার, এবং নভেম্বরের 20 তারিখে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাঙ্গালোরে চেম্বার। সেই কারণে বুকিংগুলো ভেরি মাস্ট, বুকিংগুলো আগে থেকে করে রাখবেন। এই দূরে দূরে চেম্বার যেগুলো রয়েছে, দিল্লি, গৌহাটি, যেগুলো, তারপরে মুম্বাই রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, ডিব্রুগড় রয়েছে, এগুলো দূরের চেম্বার রয়েছে, আগে থেকে বুকিং করবেন, কারণ এখনও অনেকটা সময় বাকি আছে হাতে, ওই জন্য আগে থেকে বুকিং করবেন, এবং বুকিং করে কিন্তু তবে চেম্বারে আসবেন। বুকিং আপনাদের জন্য হেল্পলাইন নাম্বারটা আমি একবার বলে দিই।
9830235527, আরেকটা নাম্বার 9830235537। এই দুটো হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে কল করে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে আপনি ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন। এবার শুনে নেব আমাদের সাথে কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার ডক্টর, নমস্কার, আমি নামখানা বলছি। নমস্কার। নামখানা থেকে বলছেন। নমস্কার। বেশ, কি নাম বললেন আপনার? বিশ্বজিৎ সরকার। আচ্ছা বিশ্বজিৎ বাবু, বলুন আপনার কি সমস্যা হচ্ছে? সরকারে ডাক্তারবাবু যে আমি 1 বছর আগে গিয়েছিলাম ডাক্তার বিশ শর্মার কাছে, আমতলা চেম্বারে। হুম হুম তো সুগারের প্রবলেম বিরাট ছিল। আচ্ছা আমি ডাক্তারের কাছে দুবার যেতে আমার মতো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন টিভিটা খুলে দেখলাম লাইভ হচ্ছে, ডাক্তারের সঙ্গে বহুদিন কথা বলা হয়নি। আমার পেশেন্ট আছে, একটু ডাক্তারবাবু যাবো ওখানে। হ্যাঁ। ডাক্তার যা বলেছিল 1 থেকে 2 বার আসলে তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বাহ। এটা হচ্ছে খুব সুখবর। হ্যাঁ। মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এসেছেন এবং আপনাকে বারংবার কিন্তু আসতে হয়নি, মাত্র দুবার এসেছেন এবং আপনি সুগারের যে আপনার সমস্যাটা ছিল সেটা থেকে অনেকটা কিওর হতে পেরেছেন, এখন ভালো আছেন। এখন কি মেডিসিন চলছে একটু জানতে চাইবো? না না, এখন কোনো অসুবিধা নেই। এখন কোনো অসুবিধা নেই, কোনো মেডিসিন খেতে হচ্ছে না, তাই তো? আচ্ছা, আপনার সুগার কত ছিল প্রথমে যখন এসেছিলেন, মনে আছে? না, ওটা মনে নেই তো, 1 বছর আগে অতটা খেয়াল নেই। আচ্ছা। তো ডাক্তার আমাকে বলেছিল যে মানে 2-3 বারে ঠিক হয়ে যাবে। দুবারে ঠিক ডাক্তার যা বলেছে ঠিক হয়ে গেছে। ঠিক ঠিক। আচ্ছা, আজকে কি কোনো সমস্যা নিয়ে কল করেছেন? কলকাতার একটু সমস্যা আছে, আমি ডাক্তারকে বলি। হ্যাঁ বলুন। ওই ডাক্তারবাবু হ্যাঁ। জ্বর হচ্ছে 1 সপ্তাহ। হ্যাঁ, আচ্ছা। এবং সামান্য ব্যাপার নিয়ে আপনি বলি আসবো, আর ডাক্তারকে লাইভে কল করি আর কথা বলি। সামান্য জ্বর হচ্ছে, জ্বরটা কিন্তু আসছে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তার সাথে কি আপনার- আপনার কাশি হচ্ছে একটু বলুন তো? হ্যাঁ, হালকা কাশি হচ্ছে, কারণ আমরা ফোনটা হ্যাঁ, যখন নিয়েছিলাম ফোনটা, বুঝতে হ্যাঁ। পারছিলাম। দেখুন, আর আর কিছু সিমটম আছে কি? না ডাক্তার, আর এমনিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি তার জন্য ওষুধপত্র খেয়েছেন? ওষুধ বলি আপনাকে, ওষুধ আমি টুকটাক খেয়েছি, তাই সেইভাবে ডাক্তারবাবু দেখাইনি, কোনো করিনি। মানে আচ্ছা, জ্বরটা আচ্ছা। বারে বারে ফিরে আসছে। হ্যাঁ, আপনি শুনুন, আমি বলছি আপনাকে, একটু বলে দিচ্ছি। দেখুন, আপনার এখন যে কন্ডিশনটা, এখন হচ্ছে সিজনাল, মানে বর্ষাকাল, ঠিক আছে? এবার এই বর্ষাকালে একটু ভিজলেই আজকাল আমাদের অনেকেরই ইমিউনিটিটা কমে গেছে, প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা। তার জন্য কি হয়, একটু ভিজে ফেললেন একদিন, তার থেকে সর্দি লেগে যাচ্ছে। এবার যদি তার মধ্যে কারো খুব ইমিউনিটি কম থাকে, দেখা যাচ্ছে যে অনেকটা ইনফেকশান হয় অনেক সময়, ঠিক আছে? থ্রোট ইনফেকশান হচ্ছে, এইগুলো হচ্ছে, তার জন্য কাশিটা যেতে চাইছে না। এবং অনেক সময় যখন ইনফেকশান হয় তার থেকে কিন্তু ফিভার আসে, অনেকেরই আসে। এটা হচ্ছে সাধারণভাবে যদি দেখা যায় যে আপনার ঠান্ডা লেগে জ্বরটা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় কি যে এই সময় কিন্তু ডেঙ্গুর একটা প্রকোপ থাকে, ডেঙ্গুর প্রকোপ থাকে। এবার যদি দেখছেন আপনার 5-7 দিন হয়ে গেছে, একবার নিয়ারেস্ট জেনারেল ফিজিশিয়ানকে একবার দেখিয়ে নিন, ঠিক আছে? কারণ এইটা দেখিয়ে নিলে কি হবে, আপনার জ্বরটা কমে যাবে। এইবার দেখা যাচ্ছে যে রিপোর্টে কিছু খারাপ বেরাচ্ছে, আপনি কিন্তু আমাদের কাছেও আসতে পারেন, তারও ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? দেখা যাচ্ছে খারাপ বলতে আমি বলছি, ধরুন ডেঙ্গু হয়েছে বা কিছু, সেটা যদি মনে করেন আমাদের এখানে এসে দেখাবেন। হ্যাঁ, অবশ্যই একটাই কথা বলবো, রোগটাকে ফেলে রাখবেন না, কারণ আমাদের চেম্বার সপ্তাহে 1 দিন করে ওখানে হবে, সেখানে গিয়ে আপনি দেখাতে পারেন। কিন্তু দেখছেন যে দেরি হচ্ছে আমাদের যেতে, আপনার হয়তো দেখা গেল বুধবারে দেখলেন, তাহলে কিন্তু 1 সপ্তাহের জন্য ফেলে রাখবেন না ব্যাপারটাকে। কারণ রিপোর্টটা, হ্যাঁ আরেকটা কথা বলবো, আপনি আপনার রিপোর্টটা, যেহেতু আপনি আমাদের পুরনো পেশেন্ট, একবার আমাদের সাথে কল করে, আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে শেয়ারও করতে পারেন। তাহলে কিছু গাইডেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের থেকে, যে হ্যাঁ এখন কি করা উচিত, কিভাবে কি করা উচিত, ঠিক আছে? যেহেতু আপনি পুরনো পেশেন্ট, আপনার রিপোর্ট একদম কারেন্ট রিপোর্ট করে কিন্তু করবেন। তার আগে আপনি এখনই ইমিডিয়েট যদি দেখছেন যে জ্বর বারে আসছে, তাহলে একবার হেল্পলাইন, আপনার জেনারেল ফিজিশিয়ানকে একবার দেখিয়ে নিতে পারেন। একদমই তাই। বাকি চেম্বারগুলো কোথায় কি আছে বলে দিই, তারপরে কিন্তু আমরা অবশ্যই আলোচনাতে ফিরে আসব। আপনারা মধ্যমগ্রামে জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আছে, ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। সোমবার ও শুক্রবার পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে মঙ্গলবার ও রবিবার চেম্বার পাচ্ছেন। হাওড়া শিবপুরে মঙ্গলবারটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, এবং হাওড়া শিবপুরে রবিবার দিন চেম্বার পাচ্ছেন বেলা 11টা থেকে
দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন আপনারা বুধবারের চেম্বার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন চেম্বার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এছাড়াও আপনারা পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আমতলাতে চেম্বার বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা পাচ্ছেন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পাচ্ছেন আরেকটা দিন, সেটা হচ্ছে রবিবার দিন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। অবশ্যই শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন খিদিরপুরে চেম্বার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেছেদা, দুর্গাপুর, জামশেদপুর, আগরতলা ও গৌহাটিতে চেম্বার। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন কোন কোন চেম্বারে একটু ভালো করে নোট করবেন। হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর ও কুচবিহারের চেম্বার। এতগুলো জায়গায় চেম্বার আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের কোথায় চেম্বার নেই? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কোথায় চেম্বার নেই বলুন তো? সমস্তটা কিন্তু আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের অনেকটা দূর থেকে চেম্বারে না ভিজিট করতে হয়। অনেক অসুস্থ মানুষ থাকেন, তাদেরকে নিয়ে, বয়স্ক মানুষ থাকেন, তাদেরকে নিয়ে যেন এতটা জার্নি না করতে হয়, কষ্ট না করতে হয়। তাই জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনার বাড়ির দুয়ারের সামনে সামনে চেম্বারগুলো রেখেছে, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও চেম্বার আছে, আপনারা জানেন। দিল্লি, মুম্বাই, বাংলাদেশ, ব্যাঙ্গালোর, অনেক অনেক জায়গায় চেম্বার আছে। সেই সমস্ত চেম্বারগুলো যদি আপনারা বাইরে যারা আছেন ভিজিট করতে চাইছেন, বুকিংটা আগে ভেরি মাস্ট। হেল্পলাইন নাম্বারে কল করে আপনি বুকিং করুন। আপনার টিভি স্ক্রিনেই দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে। কোনো বন্ধু অপেক্ষা করছেন, চলুন দেখে নেওয়া যাক কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নামানি প্রধান। কোথা থেকে বলছেন? হ্যালো, খড়গপুর থেকে। কোথা থেকে শোনা যাচ্ছে না, একটুখানি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। খড়গপুর থেকে। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা বলুন। প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে। প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে। বয়স আচ্ছা, কত? বয়স 26। 26 বছর বয়স। গ্যাস হচ্ছে, কি ধরনের খাদ্য খাবার খান আপনি? আপনি রোজকার জীবনে খাওয়া দাওয়াটা আপনার কেমন রয়েছে সেটা একটু বলুন। মানে রিচ খাবার দাবার রয়েছে বা নরমাল, কি বাড়ির খাবার খান, বাড়ির বাইরের খাবার কি রকম? বাড়ির খাবার খাই। বাড়ির খাবার খান, সেটা কি প্রচন্ড তেল মশলা জাতীয় হয় নাকি এমনি নরমাল? হ্যাঁ। তেল মশলা যুক্ত খাবার বেশি খাওয়া। আপনি শুনতে থাকুন। দেখুন, এই গ্যাস কেন হয় বলুন তো? গ্যাস যখন আমাদের খাদ্য খাবার ঠিকমতো হজম না হয় এবং আমাদের স্টুলটা ক্লিয়ার না হয়, ঠিক আছে? এই যে বাইরের খাবার বা অতিরিক্ত ঝাল মশলা তেল দিয়ে যে রান্না করা হয়, সেগুলোর মধ্যে আমরা তো মশলাটা কি করি, পুড়িয়ে ফেলি। তেল দিয়ে যখন আমরা কষাই রান্নাটাকে, মশলাটা পুড়ে যায়, আর তেলের পরিমাণও অনেকটাই থাকে। আর এই তেল কিন্তু একেবারেই ভালো নয়, ক্ষতিকারক আমাদের পেটের জন্য, ঠিক আছে? যতটুকু কম খাওয়া যায় ততটাই ভালো। এবার এগুলো আস্তে আস্তে কি করে, আমাদের লিভারটার ওপরে কিন্তু একটা খারাপ এফেক্ট ফেলে, এবং লিভারের ওপরে যখন একটা খারাপ ক্ষতি হয় লিভারের, তখন লিভার কিন্তু এই গন্ডগোলের জন্য মানে এই যে খারাপ জিনিসগুলো লিভারে গেল, ওর কিন্তু মানে সমস্যা হয়। তখন কিন্তু আমাদের এই হজমের সমস্যা হতে পারে। আর যখনই হজমের সমস্যা হবে, দেখবেন গ্যাস হবে। কারণ আপনার শরীরে যে খারাপ জিনিসটা, সেটা কিন্তু আপনার পটি দিয়ে বেরাচ্ছে না, কারণ কনস্টিপেশন থাকে। যাদেরই গ্যাসের সমস্যা আছে দেখবেন কনস্টিপেশন থাকবে, ঠিক আছে? তো এইটাই মাথায় রাখতে হবে। আপনার স্টুলটাকে যাতে ক্লিয়ার হয় তার জন্য দেখতে হবে। তার জন্য ওই মানে পটি ক্লিয়ারের ওষুধ 2 দিন পর পর খাবেন ওরকম না। আমাদের কাছে আসতে হবে, এসে ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে দেখবেন আপনার লিভার ফাংশন ঠিক হয়ে গেছে। লিভার ফাংশন ঠিক হলে হজম ঠিক হবে, যখন হজম ঠিক হবে তখন দেখবেন আপনার স্টুলও ক্লিয়ার হচ্ছে। এটা একটা প্রসেস। এই প্রসেসটা যখন ঠিক থাকবে, দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে, গ্যাস হচ্ছে না, হাইপার অ্যাসিডিটি হচ্ছে না, কোনোটাই সমস্যা হচ্ছে না, খাওয়া ভালো করে হজম হচ্ছে, চেহারাও ঠিক থাকবে, না বেশি মোটা হয়ে যাবেন, না একদম রোগা হয়ে যাবেন। এগুলো মেনটেন করতে হবে। আর খাওয়া দাওয়াতে এখনই তেলটা কমান, রিচ খাওয়া কমান, লঙ্কার গুঁড়ো খাওয়া বন্ধ করুন পুরো, ঠিক আছে? ওই যে রঙিন যেটা লঙ্কার গুঁড়ো থাকে সেটাও খারাপ, ওটার মধ্যে রং দেওয়া থাকে, যে রঙগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। দেখবেন একটা কথাই রং দিয়ে বলছি, যদি সেটা পিওর কালার হয়, যদি আমি একটা কথা বলে বুঝিয়ে দিচ্ছি, যদি মানে ন্যাচারাল কালার হয়, ন্যাচারাল কালার মানে আমাদের সবজির যে কালার, বিট দিয়ে যদি আপনি রান্না করে খান, পরের দিন স্টুলটা দেখবেন একটু লালচে ভাব থাকবে, হবেই হবে, ঠিক আছে?
যদি দেখছেন আপনি কোনো সময় গ্রিন কিছু অনেক বেশি খাচ্ছেন, গ্রিন কালারের জুস খাচ্ছেন, মানে যেটা ধরুন রস করে বাড়িতে খাচ্ছেন, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। গ্রিন কালার জুসটার কালার যদি থাকে, দেখবেন স্টুলটা একটু গ্রিনিশ হবে, এটা খেয়াল করে দেখবেন। এবার উল্টোটাই আবার ভাবুন, যখন আপনি কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, ধরুন কালো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, খয়েরি রঙের কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আপনার কিন্তু স্টুল নর্মাল কালার হয়, ঠিক আছে। আবার ধরুন আপনি কোনো একটা খাবার খেয়েছেন যেটাতে আপনার জিভ লাল হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন যে জিভটা লাল হয়ে গেছে, তার মানে রং আছে ওখানে। ওই রংটা কিন্তু ন্যাচারাল রং না, মানে সেই সবজির রং না, সেই খাবারের মধ্যে আর্টিফিশিয়াল কালার দেওয়া হয়েছে। লঙ্কার গুঁড়োও কিন্তু সেই আর্টিফিশিয়াল কালার, যেটা ভালো না আমাদের শরীরের জন্য, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবেন, এগুলো সব বর্জন করুন, একদম ত্যাগ করে দিন। নর্মাল হালকা তেল দিয়ে একটু রান্না করুন, পেঁয়াজ রসুন আদা যদি আপনার খাওয়ার অভ্যাস থাকে এগুলো খান, এগুলো উপকার শরীরের জন্য, ঠিক আছে। হ্যাঁ, কে খাবেন না, আদাটা খাবেন না, যাদের পাইলসের সমস্যা আছে তারা খাবেন না, কারণ আদাটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত জমাট হতে দেয় না আদা, তার জন্য রক্ত চলাচলটা বাড়ায়। এবার যার পাইলস হয়েছে, তার ব্লিডিং হচ্ছে, তাহলে যদি ওখানে রক্ত চলাচল খুব বেশি বেড়ে যায়, তাহলে তো ব্লাড সবসময় বেরাতে থাকবে, তার জন্য ওটাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু নর্মালভাবে আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিন্তু হজমের জন্য খুব ভালো, কিন্তু এরকম কষিয়ে পুড়িয়ে ফেলে না, নর্মালি কাঁচা খান, আদা খান, আদার রান্নার মধ্যে দিয়ে দিন, সেটা ঠিক আছে, কিন্তু একদম কষিয়ে যেটা আমরা মাছ মাংসর মধ্যে করি যেভাবে রান্না, সেইভাবে না করে নর্মাল যেমনি সবজিতে আদা দিন, রসুন দিন, পেঁয়াজ দিন, বা কাঁচাও খান স্যালাডের মধ্যে, সেগুলো কিন্তু খুবই উপকার। একদম। কোনো বন্ধু অপেক্ষা করছেন, একটু দেখে নেওয়া যাক কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে রেণুকা বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা নিয়ে এসেছেন আজ? আমার একবার এই ডান হাতটা ব্যথা হচ্ছে। ডান হাতটা কোথায় ব্যথা হচ্ছে, মানে পুরো হাতে না হাতের নিচের পোরশন বা উপরের পোরশন? না না, উপরেরটা। উপরের পোরশনটা মানে কোনোয়ের উপর থেকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘাড়ে ব্যথা আছে কি? হ্যাঁ, হাড়ের ভিতরেই ব্যথা হচ্ছে। হাড়ের ভেতরে মানে না, আপনাকে বলছে ঘাড়ে? ঘাড়ে ঘাড়ে ব্যথা ব্যথা আছে, আছে? হাড়ে ব্যথা নেই। শুধু হাড়ের ভেতরে ব্যথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। কামড়াচ্ছে, আগে? মনে হচ্ছে যেন চিবাচ্ছে, হাতটায় কামড় মারছে যেন, এরকম লাগছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার কি আছে, মানে সুগার টুগার নর্মাল আছে? হ্যাঁ, সুগার টুগার তো নরমাল। ভারী পরিশ্রম কি করেছিলেন এর মধ্যে? হ্যাঁ, ভালো পরিশ্রম হয় একটু। আচ্ছা দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন অনেক সময় কি হয়, ঘাড়ের মধ্যে যদি ব্যথা থাকে, সেই রেফার্ড পেইন ব্যথাটা নাবে, ঠিক আছে, হাতের মধ্যে নামবে, এবং সেটা শুধু হাতের অর্ধেক পার্টে হবে না, একদম অনেকের ক্ষেত্রে একদম বুড়ো আঙুল, এই আঙুলগুলোর অবধি চলে আসবে, ঝিনঝিন করতে পারে, ঠিক আছে, কামড়াবে, এগুলো থাকতে পারে। অনেক সময় আবার সুগার যদি থাকে তখনও কিন্তু এক্সট্রিমিটিস মানে মানে দুটো হাত দুটো পা এইসব জায়গায় চিবোতে পারে, ঝিনঝিন করতে পারে, এটাও হতে পারে। আবার যদি বেশি পরিশ্রম হয় সেখান থেকেও কিন্তু হয়, যদি মাংসপেশি দুর্বল থাকে, সঠিকভাবে পুষ্টি না পায়, সবগুলোই সম্ভব। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি এই শোল্ডার জয়েন্টে কোনো রকম ডিফেক্ট থাকে, সমস্যা হয়, তাহলে কিন্তু হাতে ব্যথা হয়, ঠিক আছে। আপনার এইটা তিনটের মধ্যে যে কোনো একটা হওয়ার চান্সেস আছে। কিছু করতে হবে না এখন, শুধু ভারী তোলাটা একটু বন্ধ রাখুন, আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসুন, এর ট্রিটমেন্ট আছে, আমাদের এনবিপিতে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে ব্যথার। দেখবেন ব্যথাটা অল্প দিনের মধ্যেই কমে গেছে, এবং যেই জায়গার থেকে ব্যথাটা শুরু হয়েছিল যেই কারণে, সেটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছে। একদমই তাই। ডাক্তারবাবু এত সুন্দর করে বললেন, আপনার যে ব্যথাটা আপনি নিয়ে শেয়ার করলেন অনুষ্ঠানে, তো বলবো যে এটা একেবারেই ফেলে রাখবেন না। আপনি যখন আজকে ফোন করেছেন, খুব ভালো করেছেন, ডাক্তারবাবু আপনাকে বলে দিলেন যে কি থেকে কি হতে পারে, কিন্তু এটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে। মানে সবার আগে একজন অভিজ্ঞ চিকিৎসককে যদি আপনি দেখান, সে কিন্তু প্রথমে আপনাকে আগে রিপোর্ট করতে দেবে, সেই রিপোর্টটা দেখার পর কিন্তু তিনি ট্রিটমেন্টটা চালু করবে। তা আমি এটাই বলবো যে আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ
রিসার্চ সেন্টারে আজকে ফোন করেছেন, আপনার সমস্যাটা শেয়ার করেছেন। নিশ্চয়ই আপনি অনুষ্ঠানটা অনেক দিন ধরে ফলো করছেন, আপনার কোথাও একটা ভালো লাগে। আর সেটা শুধু ভালো লাগা নয়, এখানে যে কিছু পজিটিভ সাইন পাওয়া যায় বা এখানে যে পজিটিভিটিগুলো পাওয়া যায় এই অনুষ্ঠান থেকে, মানুষে কতটা উপকৃত হয় সেটা আপনারা অনেক দিন থেকেই জানছেন বা যত দিন যাবে আরও বেশি করে জানতে পারবেন। তো সে কারণেই আমি বলবো যে আপনি যখন আজকে কলটা করেছেন, একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে চেম্বারটা ভিজিট করুন, একবার ট্রিটমেন্ট নিন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনি ফোনটা করে আজকে কতটা বড় নিজের জন্য উপকার করেছেন। এবং অবশ্যই ট্রিটমেন্ট করার পর কিন্তু আমাদের এখানে অনুষ্ঠানে আবারও ফোন করবেন, আপনি কেমন আছেন আমরা অবশ্যই এটা জানতে চাইবো। আর ব্যথা বেদনা নিয়ে, আপনার শরীরের যে কোনো ব্যথা বেদনা নিয়ে আপনি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছেন, এটাকে আর এরকমভাবে ফেলে না রেখে আর অন্তত কি বলবো, শরীরের মধ্যে বাসাটা আর বাঁধতে দেবেন না। এই ব্যথা বেদনা নিয়ে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতটা ভালো ট্রিটমেন্ট আছেন এটা কি আপনারা জানেন? যারা এতদিন ধরে পেশেন্ট এসেছেন, অনেক পুরনো ব্যথা বেদনা নিয়ে পেশেন্ট এসেছেন বা অনেক হয়তো মানে অনেক প্যাথিতে তারা চিকিৎসা করেছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, কোনো ফল হয়নি, লাস্ট পর্যন্ত তারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে ট্রিটমেন্ট করিয়েছেন এবং তারা কত তাড়াতাড়ি সুস্থ হয়েছেন, কতটা ভালোভাবে সুস্থ হয়েছেন, একবার তাদের মুখ থেকে আমরা শুনে নেব। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গিয়েছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ে একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করিয়েছিলাম, আমি তো অ্যালোপ্যাথি করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। ভালো। আপনার নাম? উত্থান প্রামাণিক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা আমি করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি, সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার। কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম। কি হয়েছিল আপনার? প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ। তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরও অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার,
সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যেন যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে এইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে। আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা স্টোন টাইপের, হ্যাঁ একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন, যে আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি বারাসাত। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ও এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আর আমরা আজকে আলোচনা করছি ব্যথা বেদনা নিয়ে। ব্যথা বেদনা নিয়ে আলোচনা অনেক বাকি রয়েছে। এবার একটুখানি অন্যরকমের প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের কিন্তু হঠাৎ করে আমরা দেখি যে একটা খটকা ব্যথা লাগে। খটকা ব্যথা মানে কি? মানে হঠাৎ করে হয়তো আপনি ঘাড়টা এদিক থেকে ওদিক মুভ করতে যাচ্ছেন, বা আপনার বডিটা এদিক থেকে ওদিক মুভ করতে যাচ্ছেন, একটা খটকা লাগলো। অনেক সময় লাগে ওয়েস্টে একটা খটকা লাগে, আমাদের ঘাড়ে লাগে, অনেক সময় যেটা হয় এক্সারসাইজ করতে গিয়ে, অনেক সময় হয় এক্সারসাইজ করতে গিয়ে ওয়েট ওঠাতে গিয়ে বা বডি এদিক থেকে ওদিক মুভমেন্ট করতে গিয়ে এই খটকাগুলো যে লাগে, এইগুলো কেন হয় একটু ডাক্তারবাবু থেকে বিস্তারিত জানান। দেখুন, অ্যাকচুয়ালি যেটা ক্র্যাম্প বলা হয়, মাসেল ক্র্যাম্প বলা হয় এগুলোকে, ঠিক আছে? দেখবেন অনেকের পায়ে হয় যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, হঠাৎ চিৎকার করে উঠলো, বাবা গো মা গো করে উঠে, ঠিক আছে? এরকম। তারপরে ধরুন আপনি যেগুলো বললেন, হয়তো লিফট করতে গেল ওয়েট, ঠিক আছে, সেখান থেকে হতে পারে। দেখুন, যখন কোনো ওজন তুলতে হয় বা কোনো ব্যায়াম করতে হয়, তার আগে কি করতে হয়? বডিটাকে ওয়ার্ম আপ করতে হয়। ওয়ার্ম আপটা কি? মানে ধরুন আপনাকে বলা হলো যে আপনি 40 মিনিট ব্যায়াম করবেন। 40 মিনিট ব্যায়াম করবেন মানে আপনি শুরু থেকে 40 মিনিট করে ছেড়ে দিলেন, ওটা 40 মিনিট ব্যায়াম হলো না। ব্যায়ামের নিয়মই হচ্ছে আগে বডিটাকে হট করতে হবে, গরম করতে হবে, ওয়ার্ম করতে হবে, ঠিক আছে? তার জন্য বলা হয় ওয়ার্ম আপ এক্সারসাইজ। ওয়ার্ম আপ যদি না করেন, তাহলে যখনই আপনি কোনো ভালো ব্যায়াম করতে যাবেন বা কঠিন ব্যায়াম করতে যাবেন, সেখানে কিন্তু এই খটকাটা লাগবে। সেটা কোমরে হতে পারে, হাতে হতে পারে, ঘাড়ে হতে পারে, যে কোনো সময়, পায়েও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো এইটার হচ্ছে একটা। আর তাছাড়া ধরুন এমনি যে ব্যায়াম করছে না বা কিছু না, তাও তাদের এটা হয়। হঠাৎ হয়তো ডাকা গেল, হট করে মুভমেন্ট করলেন, হাতটা হ্যাচকা লেগে গেল। এর বিশেষ বিশেষ কারণ আছে। প্রথম কথা যেটা বলবো, সেখানে হচ্ছে ডিহাইড্রেশন।
যদি অতিরিক্ত জল কম খায় কোনো মানুষ, রেগুলার যদি ওরকম করতে থাকে, দেখা যাচ্ছে তার শরীরে কিন্তু জলের পরিমাণ কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে শরীরের মধ্যে যদি সোডিয়াম বা পটাশিয়ামের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, সেই ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, সোডিয়াম বলছি আমি, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাটা হচ্ছে, যেটাকে আমরা বলি যে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স। ইলেকট্রোলাইট যে আমাদের শরীরে থাকে তার মানে যদি কম হয় বা ঠিক না থাকে তখন কিন্তু এটা হতে পারে। এই জন্যই দেখবেন যাদের খুব ডিহাইড্রেশন হয়, মানে ডায়রিয়া হয়ে গেল, খুব লুজ মোশন হতেই থাকছে, তারপরে দেখবেন টয়লেট থেকে উঠতে গেলে পা টেনে ধরে, এটা খেয়াল করবেন, ঠিক আছে? ওটা কি আমাদের যে ইলেকট্রোলাইট, সেই ইলেকট্রোলাইটগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে জলের মাধ্যমে, তার জন্য সেখানে পা ধরে যাচ্ছে, আর বসে থাকতে পারছে না, টয়লেট অবধি যাওয়ার ক্ষমতা নেই, এই যে ব্যাপারগুলো হয় ওটা কিন্তু ওই ক্র্যাম্পগুলো কিন্তু ওর জন্য হয়। এটা গেল। তারপরে ধরুন অনেক সময় কি হয় যে আমাদের নার্ভের কোনো সমস্যা থেকে হতে পারে ক্র্যাম্প। তারপরে এইটা আরেকটা দেখা গেছে যে যাদের হাইপোথাইরয়েডিজম তাদের ক্ষেত্রে ক্র্যাম্প ধরছে, লিভারের কোনো সমস্যা থাকলে তার থেকে হচ্ছে। তারপরে হচ্ছে যেটা বলবো যে আরও কিছু আছে যে মানে অতিরিক্ত ব্যবহার করছেন, একটা কাজ অতিরিক্ত মাত্রায় করে ফেলছেন, যেটা ব্যায়ামের ক্ষেত্রে যেটা বলছিলাম, সেগুলো ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো আসে। এরকম অনেকগুলো আরও প্যারামিটার্স আছে, কঠিন কারণ আছে যার জন্য এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো ইনিশিয়ালি মানে মেইন বলবো যে আমাদের যদি শরীর হাইড্রেটেড থাকে, খাদ্য খাবার ঠিক থাকে, তাহলে দেখবেন এই সমস্যাগুলো চট করে আসবে না। একদম। দেখে নেব কোনো বন্ধু আমাদের সঙ্গে আজকে আছেন, এখন অপেক্ষা করছেন, দেখে নি কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি তাপস দাস বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? মেচেদা থেকে। বেশ, কি সমস্যা আছে আপনার, শুনবো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মানে মাথার চুল মানে 15 দিন হয়ে গেল, মানে একদম টোটালি মানে ইয়েতে দেখছি 15টা মানে 20 টাকা করে চুল উঠে যাচ্ছে। আচ্ছা, মানে এটা কি আপনি যখনই মাথায় চিরুনি দিচ্ছেন তখন, নাকি অটোমেটিক্যালি চুলটা ঝরছে আপনি বুঝতে পারছেন? চিরুনি বা হাত দিয়ে ইয়ে করলেও দেখি উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 30 বছর। 30 বছর। আচ্ছা, আপনি স্মোক করেন? হ্যাঁ, যোগ করি। না, স্মোক, সিগারেট বা কিছু খান? মানে সিগারেট, হ্যাঁ, ধূমপান করেন আপনি? না, সেগুলো না। আচ্ছা, আর আপনার খাদ্য খাবার হজম কেমন হয়? হজম মানে গ্যাস অম্বলের প্রবলেম আছে। কতদিন ধরে হচ্ছে গ্যাস অম্বলের প্রবলেম? হ্যাঁ, এটা হয়ে গেল 2 বছর মতো হয়ে গেল। আচ্ছা, আপনি শুনুন, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যদি হজম ঠিক না হয় তার দুটো সমস্যা হয়। হজম না হওয়া মানে আমাদের যে খাদ্য খাবার খাচ্ছি সেটা ঠিক খাচ্ছি না, আমাদের যে পেটে গাট বলে, আমাদের পেটটাকে গাট বলে, গাট হেলথ যেটা, সেটা নষ্ট হয়। কারণ আমাদের শরীরে কিন্তু অনেক মানে বন্ধু ব্যাকটেরিয়া থাকে পেটের মধ্যে, হাজার থাকে, এবং সেটাই কিন্তু হজম হতে আমাদের সাহায্য করে, ঠিক আছে? আমরা কিন্তু নিজে হজম করাই না, সব কিছু দিয়ে দেওয়া হয়। ধরুন এনজাইম দেওয়া হয়, যেগুলো বিভিন্ন রস দেওয়া হয়, HCl দেওয়া হয় পেটের মধ্যে, সেগুলো জমা হয়। কিন্তু সেটা তখনই ভালো কাজ করে যখন আমাদের পেটের মধ্যে সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলো থাকে। কিন্তু দেখা যায় যে আমরা যদি উল্টো পাল্টা খাই, বাজে ধরনের খাদ্য খাবার খাই, তখন সেই ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং খারাপ ব্যাকটেরিয়া ওই পরিবেশে থরথর করে বাড়তে থাকে, অনেক বেড়ে যায়। ওই যে বাজে খাবারগুলোতে বাজে ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায় আর ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়। তো ওইরকম পরিস্থিতিতে আমাদের দেখবেন হজমের গন্ডগোল হচ্ছে। তাহলে কি হবে? দেখা যাবে যে হয়তো কনস্টিপেশন হচ্ছে, নাহলে লুজ মোশন হচ্ছে, কোনো সময় গ্যাস হচ্ছে, কোনো সময় অ্যাসিডিটি হচ্ছে, এটা একটা দিক। আবার দেখছে যে আমরা যে বাজে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে আমাদের লিভার ঠিক মতো কাজ করতে পারছে না, লিভারের ওপরে চাপ পড়ছে। যখন লিভার কাজ করতে না পারে ঠিক মতো, তখনও কিন্তু আমাদের পেটের বিভিন্ন সমস্যা হয় এবং লিভার আরও বড় কাজও করে, শুধু হজম হয় না, আরও বড় কাজও করে। যাই হোক, তো আপনার ক্ষেত্রে এইটা যেহেতু হচ্ছে, তার জন্য এর থেকে আপনার কিন্তু চুল পড়বেই, কারণ চুলের মধ্যে কিন্তু সঠিক পুষ্টি যাচ্ছে না, ঠিক আছে? যেহেতু যাচ্ছে না, তার জন্য আপনার চুলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং হাত টান দিলে, হাত দিয়ে ধরলেও চুল পড়ে যাচ্ছে। দেখবেন চুলের গোড়ার থেকে চলে আসছে অনেক চুল। এটাকে অবিলম্বে যদি আপনি ঠিক না করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে টাক পড়ে যাবে। তখন
চেষ্টা করে হয়তো দেখা যাবে যতটা এখন আপনি লাভ পাবেন তখন হয়তো এতটা পাবেন না। তার জন্য বলবো এখনই সময় থাকতে থাকতে আসুন, খাদ্য খাবারের একটু পরিবর্তন করতে হবে, তার সাথে ওষুধ খেতে হবে, দেখা যাবে আস্তে আস্তে আপনার চুলের সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। যে কলার বন্ধু আছেন একটু বলবো ওয়েট করবেন, কথা হবে আপনার সাথে। তার আগে আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই। সেটা হচ্ছে এই মাসে সেপ্টেম্বরে আপনারা কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন, অক্টোবরেও আছে, নভেম্বরেও আছে, আমি সবটাই বলে দিচ্ছি। আপনারা সেপ্টেম্বরের 14 তারিখ মানে আজকেই কিন্তু চেম্বার রয়েছে খড়গপুরে রয়েছে, হলদিয়াতে রয়েছে এবং কুচবিহারে চেম্বার রয়েছে। কালকে আগামীকাল 15 তারিখ সেপ্টেম্বরের 15 তারিখে চেম্বার রয়েছে আগরতলা, জামশেদপুর, আরামবাগ ও মালদহতে চেম্বার রয়েছে। 16 তারিখ রয়েছে হেরিয়াতে চেম্বার। 22 তারিখ সেপ্টেম্বরের 22 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন দিল্লি ও গৌহাটিতে চেম্বার। সেপ্টেম্বরের 23 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন ডিব্রুগড় ও বনগাঁতে চেম্বার। আর অক্টোবরের 27 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন মুম্বাইতে চেম্বার এবং ব্যাঙ্গালোরে পাচ্ছেন নভেম্বরের 20 তারিখ। ব্যাঙ্গালোরে পাচ্ছেন নভেম্বরের 20 তারিখে চেম্বার। তো যেগুলো দূরের চেম্বার রয়েছে এখন থেকে বুকিংটা শুরু করতে হবে, কারণ আমি সবসময় বলছি যে বুকিংটা ভেরি মাস্ট অনেকটা আগে থেকে টাইম নিয়ে করবেন। কারণ আপনি যদি হঠাৎ করে মনে করেন যে আগামীকাল চেম্বার আছে আমি চলে যাব, সেটা কিন্তু খুব একটা পসিবল হবে না। কারণ আপনি গিয়ে হয়তো প্রচুর চেম্বারে তো মানুষজনের ভিড় হয়, আর একটা মোটামুটি একটা কোঠা থাকে যে এত পর্যন্ত পেশেন্ট দেখা হবে, এবং সেটার বাইরে হলে ডাক্তারবাবুদের অসুবিধা হয় দেখতে, সময় সাপেক্ষের ব্যাপার থাকে যেহেতু, সে কারণে আপনাকে হয়তো তখন পরিষেবাটা নাও দেওয়া যেতে পারে। সেই কারণে বলছি আপনি নিজেও অনেকটা কষ্ট করে যাবেন, একটা আশা নিয়ে যাবেন ট্রিটমেন্ট করানোর জন্য, সেটা যদি না হয় তাহলে সেটা আমাদের তরফ থেকে প্রচণ্ড খারাপ লাগে। তো সেই কারণে বলছি যে বুকিংটা ভেরি মাস্ট, বুকিং না করে কখনো চেম্বারে যাবেন না, বুকিংটা আগে করে রাখবেন। পরবর্তী কোনো বন্ধু আমাদের সাথে রয়েছেন, দেখে নেওয়া যাক কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি বজবজ থেকে বলছি। কি সমস্যা আছে আপনার, শুনবো। আমার সমস্যা হচ্ছে যে হাঁটুতে প্রচন্ড ব্যথা, হ্যাঁ, বসলে উঠলে পটপট করে একটা হাঁটুর থেকে একটা আওয়াজ হয়, হ্যাঁ, মানে কোনো জায়গায় বসতে পারি না, বসতে গেলে উঠতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে একটু বলুন। এটা আমার 1 বছর ধরেই হচ্ছে এটা। আচ্ছা, কখনো কি আপনি পড়ে গেছিলেন এরকম কোনো? না, হঠাৎ এটা হয়েছে। বয়স কত এখন? আমার 43। 43। আচ্ছা, আপনার ওজনটা কি বেশি? না, খুব একটা বেশি না। কত ওজন আছে এখন? আমি স্লিম ফিগার, বেশি মোটা না, বেশি রোগা না। ঠিক আছে, আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনার যে কটকট করে আওয়াজ হচ্ছে বলছেন, তার মানে ওখানে হাড়ের ঘষা খাচ্ছে, একটা হাড়ের সাথে আরেকটা ঘষা খাচ্ছে। যখনই উঠছেন দাঁড়াতে গেলে তখনই কটকট করে ওটা হচ্ছে, তার মানে ওখানে যে একটা রস থাকে, ফ্লুইড বলে, সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডগুলো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে যায় এবং নতুন করে ফ্লুইড হচ্ছে না, যার জন্যই কিন্তু আপনার ওখানে হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে এবং ওখানে ব্যথার সৃষ্টি হচ্ছে। আরেকটা কথা, এই যে আপনার 45 ইয়ার্স এজ, আস্তে আস্তে কিন্তু আপনি মেনোপজের দিকে যাচ্ছেন। মেনোপজ মানে যেখানে মহিলাদের পিরিয়ডস, যেটা মান্থলি পিরিয়ডস যেটা, সেটা বন্ধ হয়ে যাবে। ওই টাইমে কিন্তু হরমোনাল একটা চেঞ্জ হয় মহিলাদের ক্ষেত্রে, এবং হরমোনাল যে চেঞ্জটা হবে তাতে কিন্তু আপনার হাড় আরও দুর্বল হয়ে যাবে এবং হাড়ে দেখা যাবে অস্টিওপোরোসিস বলে একটা রোগ, হাড়ের রোগ, যেখানে হাড়টা কি হয়, ফোপড়া মতো হয়ে যায়, সেই রোগটা কিন্তু আপনার হতে পারে। এবং তখন দেখা যাবে যে এই কটকট আওয়াজ থেকে আস্তে আস্তে হাড় কিন্তু ক্ষয়ও হচ্ছে এবং আস্তে আস্তে হাড় ভাঙছে, ভুঙুর হয়ে যায়, তখন ভাঙছে, ছোট ছোট ভাবে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, যেগুলো এক্সরেতে অনেক সময় ধরা পড়ে। তো এগুলোর থেকে যদি আপনার বাঁচতে হয়, এখনই কিন্তু আপনার চিকিৎসা করতে হবে, কারণ এখন করলে কি হবে, আয়ুর্বেদাতে এরকম ট্রিটমেন্ট আছে, পঞ্চকর্মার মাধ্যমে এই যে ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, সেই সাইনোভিয়াল ফ্লুইডটা তৈরি করা সম্ভব। এবং যত বয়স বাড়ে এই ফ্লুইডটা আরও কমতে থাকে, তার জন্য যত আগে আপনি ট্রিটমেন্টটা করবেন ফ্লুইডটা বেশি হওয়ার চান্সেস থাকবে। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে আপনার যদি হাড় ভেঙেই যায়, পুরো যদি ভেঙেই যায় হাড়টা, তার থেকে বেটার যে আপনার হাড় ভাঙার আগেই আপনি ট্রিটমেন্টটা করলেন, কারণ হাড় যদি ভাঙা শুরু করে, ঘষা শুরু করে, তাহলে কিন্তু আপনার মানে শক্তিটাও অনেক কমে যাবে, ঠিক আছে, হাড় নার্ভের ওপরে চাপ পড়বে, রক্তনালীর ওপরে চাপ পড়বে। তার থেকে বেটার এখনও কি স্টেটে আছে ওটা দেখা যাবে যখন আপনার একটা এক্সরে আমরা করাবো সেই সময়। আর যদি আপনার কাছে পুরনো এই 1 বছরের মধ্যে এক্সরে থাকে তাহলে সেটাও নিয়ে আসবেন, ঠিক আছে। আর কোনো রিপোর্ট যদি সাথে থেকে থাকে, আগে যদি ডাক্তার দেখিয়ে থাকেন সেই রিপোর্টগুলো নিয়ে আসবেন।
আর না হলে যদি রিপোর্ট কারোরই না থাকে তাদের জন্য বলছি আপনারা ডাইরেক্ট চলে আসবেন, তাতে অসুবিধা হবে না, কারণ ডাক্তারবাবুরা দেখে বুঝবে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমরা একটু আলোচনাতে ফিরে আসি। ডাক্তারবাবুকে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা অনেক সময় দেখা গেছে যে কোনো মানুষ ধরুন রাত্রিবেলা ঘুমাচ্ছে এবং হঠাৎ করে তার পায়ে টান ধরলো, একেবারে পুরো পাটা একদম আঙুল পর্যন্ত তার কোথাও একটা শিরাতে টান ধরছে এবং পাটা স্টিফ হয়ে যাচ্ছে, সে আর কখনো পাটা ব্যান্ড করতে পারছে না, হঠাৎ করে পাটা ব্যান্ড করতে পারছে। হ্যাঁ, এটা ক্র্যাম্প হয়। এই ক্র্যাম্পটা হয় যে আগে যে কারণগুলো বললাম একই কারণ, আরো কিছু আছে যাদের ধরুন এটা কি নার্ভের প্রবলেম থেকে হতে পারে? হ্যাঁ, হতে পারে। আরো কিছু আছে আমি বলছি, সেটা হচ্ছে ধরুন কারো প্রেশারের ওষুধ খাচ্ছে বা হার্টের ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রেও এগুলো কিন্তু দেখা যায় হচ্ছে। সুগার আছে, সুগার থাকলেও ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, সেখান থেকেও দেখা যায় এরকম টানগুলো ধরতে পারে। দেখবেন যাদেরই হচ্ছে হঠাৎ একটা আপনার হয়ে গেল, আমার হয়ে গেল, সেগুলো হচ্ছে যারা ওষুধ খাই না আমরা, তাদের ব্যাপার হচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে আজকে আমার একটু ডিহাইড্রেশন হয়েছে, মানে জলের পরিমাণটা কম হয়েছে, সেটা কখনো কখনো হবে। অথবা যারা ব্যায়াম ব্যায়াম করতে গিয়ে ধরুন যদি ওয়ার্ম আপ না করি হ্যাচকা লেগে গেল, অনেক সময় খুব বাজেভাবে লেগে যায়, যে অনেক সময় কোমরে চোট পেয়ে যায়, সেটা তো মারাত্মক ব্যাপার হয়ে যায়, সেটা পরের ব্যাপার। স্লিপ ডিস্কও হয় অনেক সময় ব্যায়াম করতে গিয়ে, ভুল করে যদি কেউ ব্যায়াম করে, জানতে হয় ব্যায়াম প্রসেসে যদি ভুল থাকে, ভাবে যে আমি এক মাসে নিজে একদম বডি বিল্ডার হয়ে যাব, এই টেন্ডেন্সিগুলো যাদের থাকে তাদেরই কিন্তু এই গন্ডগোলগুলো হয়। অত ইজি না জিনিসটা, সাধনার জিনিস, এবং তার শরীর যতটুক নিতে পারবে ততটুকুই করতে হয়। কারণ দেখা গেছে এই জিম করতে গিয়ে অনেকেই অল্প বয়সে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, রিসেন্টলি তো এরকম অনেক শোনা যাচ্ছিল। ঠিক আছে, এটা জিমের দোষ না, যেখানে যারা যাচ্ছে তাদের মানে অতিরিক্ত তাড়াহুড়োতে হয়, উল্টোপাল্টা সাপ্লিমেন্ট খেয়ে ফেলছে, তার থেকে হতে পারে। যেটা প্রয়োজন নেই, শরীরের মধ্যে স্টেরয়েড ঢোকাচ্ছে। ন্যাচারালি করা সেটা হচ্ছে এভার লাস্টিং বা লং লাস্টিং হবে। ঠিক আছে, যখন এইসব সাপ্লিমেন্ট বেরায়নি তখন কি আমাদের এখানে কোনো বডি বিল্ডার ছিল না? আমাদের ভারতবর্ষে মিস্টার ইউনিভার্স কত লোক হয়েছে, তাহলে তারা কিভাবে হয়েছে? সেই টাইমে তো এরকম বিদেশি সাপ্লিমেন্ট বা বিদেশের ফর্মুলাতে ভারতের সাপ্লিমেন্ট তো ছিল না, যেগুলো ক্ষতিকারক। সাপ্লিমেন্ট ভালোও আছে, কিন্তু যেগুলো অল্প দিনের মধ্যে এই ফার্মের মুরগির মতো, পোলট্রির মুরগির মতো একটা মানুষকে 1.5 মাসে তার পরিবর্তন করে দিচ্ছে চেহারা, সেখানে স্টেরয়েড ছাড়া আর কিছু থাকতে পারে না। আর সেগুলো সব ক্ষতি করে, হার্টেও যেমন ক্ষতি করে, পুরো বডির মধ্যেও ক্ষতি করে, বয়স তাড়াতাড়ি বুড়িয়ে দেবে। অনেক আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় এরকম বডি বিল্ডারদেরকে দেখাচ্ছে যে ক্রাচ নিয়ে আসছে, ঠিক আছে, তাকে ধরে তুলে দিতে হচ্ছে, পঙ্গু হয়ে গেছে, কিন্তু একসময় সে ওয়ার্ল্ড ফেমাস ছিল। এগুলো কিন্তু সেই সাপ্লিমেন্টের সাইড এফেক্ট বেড়ে যাবে, কারণ হাড় ক্ষয়ে যাবে। তো প্রথমে আমার মাংসের জোরটা ছিল, কারণ তো স্টেরয়েডের যখন ক্ষমতাটা চলে যাচ্ছে, আমি যখন ব্যায়ামগুলো ছেড়ে দিচ্ছি তখন আর ওগুলো নেওয়ার দরকার পড়ছে না, তখন আস্তে আস্তে আবার শেষ হচ্ছে। হয় হার্ট বেশি নিলে হার্ট ক্ষতি হয়ে যাবে, চুল পড়ে যাবে। দেখবেন অনেক বেশিরভাগ যারা ওরকম পালোয়ান তাদের চুল নেই, একদম ন্যাড়ামাথা হয়ে থাকতে হয়। ঠিক আছে, সবাই যে ইচ্ছে করে ন্যাড়ামাথা হয়েছে তা না, অনেকের পড়েই গেছে চুল স্টেরয়েড নিয়ে নিয়ে, এগুলো সব ব্যাপার আছে। আচ্ছা, স্টেরয়েড অতিরিক্ত পরিমাণ যদি আমাদের বডিতে বেড়ে যায় তাহলে কি আমাদের হার্টের কোনো সমস্যা হতেই পারে? সব রকম ক্ষতি হতে পারে, হার্টে হবে, স্কিনে হবে, হাড়ে হবে, যে কোনো অর্গানের উপরে স্টেরয়েড বিশাল বড় নেগেটিভ এফেক্ট। স্টেরয়েডটা তো নেওয়াই উচিত না। হ্যাঁ, ইমার্জেন্সির জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো সময় মডার্ন মেডিসিনে ডক্টররা দেন, মডার্ন মেডিসিনে ইমার্জেন্সিতে। হ্যাঁ, আর আপনি যদি চান যে আমি সুস্থ হব, তাহলে কিন্তু আয়ুর্বেদেতে আসতে হবে, যেটাতে আপনি পার্মানেন্টলি কিন্তু কিওর হবেন। যেই রোগটাই সারবে সেটা পার্মানেন্টলি। হয়তো সেটা কারো জন্য 2 মাস লাগতে পারে, কারোর জন্য 5 মাস লাগতে পারে, কারো হয়তো দেখা যাবে 70% ঠিক হয়েছে, কারো দেখা যাবে 90%। এটা একটা জাস্ট উদাহরণ হিসাবে আমি বললাম ব্যাপারটা। প্রত্যেক ব্যক্তি আলাদা, তাদের রোগের ধরন আলাদা, বা একই রোগ তার ক্ষয়ক্ষতিটা আলাদা, তার বডিটা আলাদা, সব জেনেটিক্যালি আলাদা মানুষ প্রত্যেক ব্যক্তি। তার জন্য কিন্তু কিছু পরিবর্তন থাকবে, মানে কিছু তফাৎ থাকবে, আমার সাথে আপনার বা আমার সাথে আমার নিজের ভাইয়ের বোনের একটু তফাৎ থাকবেই। কিন্তু এখানে আয়ুর্বেদেতে এলে আপনি যদি এনবিপিতে এসে ট্রিটমেন্ট করান, এতটুকু আমরা দেখেছি যারা আসছে ক্রনিক ডিজিজ নিয়ে আসছে, এবং দেখা যাচ্ছে ক্রনিক মানে পুরনো রোগ অনেক দিন ধরে হচ্ছে, যেগুলো আমাদের আজকাল বলি আমরা লাইফস্টাইল ডিজিজ, আমাদের মানে ডেইলি যেটা দিনাচারিয়া মানে ডেইলি রুটিন যেটা আছে সেটার মধ্যে গন্ডগোল থেকে একটার পর একটা রোগ চলে আসে। তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর রেজাল্ট পাচ্ছে এখানে, মেডিসিনের মাধ্যমে পাচ্ছে, পঞ্চকর্মার মাধ্যমে পাচ্ছে, এবং তারা যখন
বাড়ি ফিরছে তারা কিন্তু পজিটিভলি হাসি মুখে তারা ফিরে যাচ্ছে যে হ্যাঁ আমার এই এতদিনের যুদ্ধটা আজকে শেষ হলো, যে আমি আজকে থেকে আর এই ওষুধগুলো খেয়ে থাকতে হবে না। একদম। কোনো বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছেন, একটু দেখে নেওয়া যাক কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নৈহাটি থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? আমার প্রবলেম হচ্ছে মানে আমার খিদে লাগে না। আমার বয়স হলো 36 বছর বয়স। খিদে লাগে না, এটা কি হঠাৎ করে হচ্ছে না এটা অনেক দিনের প্রবলেম? না, এটা এক সপ্তাহ হয়ে গেল প্রায়। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে কি খাওয়া দাওয়া করেছেন? মানে খিদে পাচ্ছে না মানে কি ঘটনা ঘটেছে? কোনো মানসিক চাপ বেড়েছে কি আপনার, নাকি মুখে রুচি নেই, কি হয়েছে? না না, একটু মানসিক চাপ আছে। তো জানি না কেন মানে খিদে লাগছে না। যদি আমি সারাদিন না খাই তো তাহলে মানে কোনো অসুবিধা নেই, মানে এরকম। আচ্ছা, খিদের মানে খিদেটাই পাচ্ছে না আর কি একদম। দেখুন এটা শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে দেখুন, এই যে খিদে পাওয়াটা, খিদে মানে আমাদের একটা ব্যথা তৈরি করে। সেই ব্যথাটা খুব সুন্দর মিষ্টি, যেই ব্যথাটা আমরা বুঝে যাই যে আমাদের এখন খিদে পেয়েছে। বাচ্চাও যখন কাঁদে খিদের ব্যথার জন্য, বাচ্চাও বোঝে যে আমার এখন খিদে পেয়েছে, তার জন্য কাঁদে। ওই কান্না দেখে মায়েরা বোঝে যে এখন বাচ্চাকে খাওয়াতে হবে, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে তাই, বড়দের ক্ষেত্রে খিদে না হওয়া মানে হচ্ছে পেটের সমস্যা রয়েছে। কারণ আমি যদি সারাদিন না খাই, আমার তো শরীরে এনার্জি দরকার, না হলে সেই এনার্জি না হলে আমি কাজকর্ম করব কোথার থেকে, এবং এনার্জিটা আসবে কোত্থেকে? যখন আমি খাবো। খাবার ছাড়া তো আর এনার্জি বাইরে থেকে কোথাও থেকে আসে না, খেলেই আসবে সেটার থেকে, ঠিক আছে? এবার যখন আমার খিদেই নেই, তার মানে আমার এনার্জিরও ঘাটতি পড়ছে ওখানে। এইটার জন্য কিন্তু দেখাতে হবে, পেটটা দেখাতে হবে। কোনো খিদে বাড়িয়ে দেওয়ার ওষুধ না, পেট ঠিক করার ওষুধ, যেটার কিন্তু এফেক্ট হবে যে আপনার খিদে পাবে। এইটা ন্যাচারালি কিন্তু আয়ুর্বেদাতে হয়। আমাদের এখানে অনেক মানুষ আসে যারা দেখা যাচ্ছে তাদের বাচ্চাদের জন্য বলছে, বা মানে ছেলে মেয়েদের জন্য বলছে, বা নিজেদের জন্য বলছে যে দিন দিন রোগা হয়ে যাচ্ছি, খিদেই পায় না। অনেক কিছু আছে, সেগুলো বার করা হলো কেন খিদে পাচ্ছে না, তার অনেকগুলো কারণ আছে, বেরিয়ে গেল দেখার পর। এবং সেই কারণগুলোকে যখন ঠিক করে দেওয়া হলো, ডাক্তারবাবু আমার এখন খিদেও পায়, আমি খেয়ে ভালোও লাগে, এবং দেখুন আমার ওজনটা এত কমে গেছিলো, এখন ওজনটা ঠিক আছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আয়ুর্বেদ চিকিৎসায় সম্ভব। এবং আয়ুর্বেদ চিকিৎসা করলে কিন্তু এগুলোতে এই জিনিসগুলোকে সব ঠিক করে আপনি একটা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবেন। আপনার আয়ু দীর্ঘায়ু হবে। কারণ যদি একজন মানুষ সুস্থ থাকে তাহলে কিন্তু মানুষ 100 বছর বাঁচতে পারে। আমরা তো দেখি অনেক কান্ট্রিতে, আপনি দেখবেন জাপানের লোকেরা অনেক বেশি দীর্ঘায়ু তাদের। কেন? তারা একটা সিস্টেম ফলো করে যেটা খুব সায়েন্টিফিক। তাদের মধ্যে দেখবেন খাদ্য খাওয়ারের ধরন কেমন, দেখবেন তাদের মধ্যে প্ল্যান্ট বেসড ফুড কিন্তু সবচেয়ে বেশি, যেটা আমরা প্রকৃতিতে পাই, মানে গাছপালা থেকে যে খাদ্যগুলো পাই সেই খাদ্যগুলো কিন্তু ওদের মধ্যে বেশি, সঠিক টাইমে খায়। জাপানিদের একটা কথা বলি, আমরা দেখবেন আয়ুর্বেদাতে আমরা বলি যে যোগ ব্যায়াম আছে, সেখানে বজ্রাসন বলি। বজ্রাসনে কিন্তু বসি আমরা। বজ্রাসন এমন একটা আসন যেটা ভরা পেটে করা যায়, এবং ভরা পেটেই করলে বেশি উপকার হয়। কারণ আমাদের বজ্রাসন করলে খাওয়াটা হজম হতে সাহায্য করে। এবার আপনি আমার কথায় শুনে গুগলসে একটা ফটো খুঁজবেন যে জাপানিরা খেতে বসেছে, তার একটা ছবি দেখবেন তারা হাঁটু ভাঁজ করে বসে, বজ্রাসনে বসে খাদ্য খাবারগুলো খায়। এগুলো মাথায় রাখতে হবে। ওরা খাওয়ার পর দেখবেন একটা ড্রিঙ্ক খায়, যেটা হয়তো হার্বাল টি বলে ওরা, সেটা কিন্তু গরম। আমরা যে খাদ্য খাবার খাই তারপরে যদি ঘট করে জল খেয়ে নিই, আমাদের যে অগ্নিটা, যেই খাদ্য খাবারটা আমাদের যেই অগ্নি, ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, আমাদের খাদ্যটাকে পচাবে, মানে হজম করতে সাহায্য করবে, তার মধ্যে আমি জল ঢেলে দিলাম। বাস, তার আগুনের মধ্যে জল ঢাললে কি হয়? আগুন নিভে যায়, অটোমেটিক খাদ্য খাবার হজম হবে না। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এই সব গাইডেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন যখন আপনি এনবিপি আয়ুর্বেদা সেন্টারে আসবেন। এখানে ডাক্তারবাবুরা সব আপনাকে খুলে বলবে। দেখুন, ডাক্তারবাবুদের কাছে যখন মানুষ দেখাতে চায় একটা ভয় নিয়ে যায়। এনবিপিতে আসলে কোনো ভয় পেয়ে আসবেন না। এখানে ডাক্তারবাবুরা রয়েছেই আপনাকে হেল্প করার জন্য, যাতে আপনি যেই উদ্দেশ্যে এসছেন সেই পারপাসটা সার্ভ হয়। সব খুলে বলবেন, সব ওনারা শুনবেন। শোনার পর সঠিক জিনিসটায় ওনারা ঠিক করবেন যে আপনার এখন কোন চিকিৎসাটা করতে হবে, কোন চিকিৎসা করলে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক হবে। আসুন, নিজেদের ফ্যামিলি হিসাবে ভাবুন। আমাদের এনবিপির সব মানে কি বলবো, সব যারা মেম্বার্স আছে, ডাক্তারবাবুদের টিম আছে, সবাই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে প্রত্যেকটা ব্যাপারে।
ছোট থেকে ছোট ব্যাপারে আপনার দেখবেন যে আপনি এখানে একটা প্রথমবার যারা আসেন তাদের কাছে জায়গাটা নতুন লাগে, যখন দ্বিতীয়বার আসে সবাই কিন্তু খুব মনে হয় যে অনেক দিনের পরিচিত, কারণ এখানে সবার ব্যবহারটাই ওই রকম থাকে। এবং আপনি সবার সাথে আলোচনা করবেন যে আপনার যা সমস্যাটা হচ্ছে, দেখবেন সবাই আপনাকে অ্যাডভাইস দিয়ে দেবে যে আপনি ডাক্তারবাবুকে এটা বলবেন, এটা বললে ওনারা শুনে আপনাকে প্রপার গাইড করতে পারবে। একদম, আজকের হাতে সময় একদম নেই, আমাদেরকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসেন।